বরফে আচ্ছাদিত জনমানবহীন এক শীতল মহাদেশ অ্যান্টার্কটিকা। পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মহাদেশটি শুধু শীতলতমই নয়, একই সাথে শুষ্কতম ও দুর্গম হিসেবেও পরিচিত। এখানে যেদিকেই তাকাবেন তুষারাবৃত পাহাড়, আইসবার্গ আর কোথাও কোথাও জমাট বাঁধা সাগর নজরে আসে। চারিদিকে চোখ ধাঁধানো শুভ্রতার কারণে এটিকে হোয়াইট কন্টিনেন্ট তথা সাদা মহাদেশও বলা হয়ে থাকে। অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য বিজ্ঞানীরা অস্থায়ীভাবে বসবাস করলেও এখানে নেই কোনো জনবসতি। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে এই একটিতে কোনো মানুষ থাকে না। এখানে রাজত্ব করে সিল পেঙ্গুইন আর তিমির দল। অ্যান্টার্কটিকার দ্বীপগুলোতে বসবাস করে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন। এদের হাঁটাচলা আর কর্মকাণ্ড মুগ্ধতা ছড়ায়। এখানকার ভাসমান এক একটি আইসবার্গ যেন এক একটি শিল্পকর্ম। প্রকৃতি নিজেই যখন শিল্পী হয়ে যায় তখন সেই শিল্প হয়ে ওঠে এমনই অতুলনীয়। ভাসমান আইসবার্গের উপরে সিলদের বিচরণের দৃশ্য অভিযাত্রীদের মুগ্ধ করে। অ্যান্টার্কটিকার জলে রয়েছে অজস্র তিমি। মানুষের উপস্থিতি অথবা ভেলার ইঞ্জিনের শব্দ পেলেই এরা কাছে চলে আসে। শুধু কি তাই, এরা যেন লেজ নাড়িয়ে নিজের রাজত্বে স্বাগত জানায় অভিযাত্রীদের। একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যান্টার্কটিকার মাটিতে পা রাখতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমার ভ্রমণসঙ্গী নিলয় তো মহা খুশি। চারপাশের যে সৌন্দর্য, এটা আনবিলিভেবল। আমাদের এই অভিযানটি শুরু হয় আর্জেন্টিনার উশুয়ায়া বন্দর থেকে। আটলান্টিক মহাসাগরে ভেসে ফকল্যান্ড ও সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জ হয়ে আমরা চলে আসি অ্যান্টার্কটিকায়। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা মোটেই সহজ ছিল না। উত্তাল আটলান্টিকের ভয়ঙ্কর রূপও খানিকটা দেখেছি এই যাত্রায়। যাত্রাপথে ফকল্যান্ড দ্বীপপুঞ্জেই প্রথম দেখা হয় পেঙ্গুইনের দলের সাথে। ঘুরে দেখার সৌভাগ্য হয় অ্যালবাট্রস কলোনি আর স্ট্যানলি শহর। কয়েকদিন পর আমরা পৌঁছাই আটলান্টিকের গহীনের সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জে। আমার কাছে মনে হয়েছে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা এটি। এখানেই রয়েছে কিং পেঙ্গুইনের সবচেয়ে বড় বড় কলোনি। এইরকম একটি দৃশ্য নিজ চোখে দেখব এই সাউথ জর্জিয়ার দ্বীপে এসে, এটা আসলেই অভাবনীয় একটি ব্যাপার। বিশ দিনের এই অ্যান্টার্কটিকা অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর, স্মরণে রাখার মতো। দুনিয়ার সর্বদক্ষিণের শেষ শহর উশুয়ায়ার সকালটা বেশ মোহনীয়। সূর্য ওঠার আগে অদ্ভুত এক মিষ্টি আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। এখানকার নৌবন্দরটিও এখনো সরব হয়ে ওঠেনি। কিছুক্ষণ পর সূর্যটা যখন চোখ মেলল, শহরটা উদ্ভাসিত হলো এক নতুন আলোয়। রৌদ্র ঝলমল সকালে উশুয়ায়া শহরটা বেশ ভালো লাগছে। অথচ গতকাল এই সময়ে টিপটিপ বৃষ্টির পাশাপাশি আকাশে ছিল মেঘের ঘনঘটা। আজকের দিনটা অবশ্য আমাদের কাছে বিশেষ কিছু। আমাদের স্বপ্নযাত্রা শুরু হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে একটি উবার ডেকে আমরা বন্দরের দিকে যাচ্ছি। এখানে যেখানে অপেক্ষা করছে আমাদের জাহাজ হন্ডিয়াস। সব প্রক্রিয়া সম্পন্ন করে আজকেই আমরা রওনা দেব অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে। আমার মুখের কথাই যেন আমার বিশ্বাস হচ্ছে না, সত্যিই আমি যাচ্ছি কিনা। এটা সত্যি সত্যি একটা বিরাট স্বপ্ন পূরণের এক মাহেন্দ্র ক্ষণে উপস্থিত হয়েছে আমি আর নিলয়।
অ্যান্টার্কটিকা অভিযানের স্বপ্নটি হয়তো অধরায় থেকে যেত যদি না টার্কিশ এয়ারলাইন্স এগিয়ে আসতো। এয়ারলাইন্সটির কান্ট্রি ম্যানেজার ইসলামগুরের আন্তরিক উদ্যোগী আমাকে আর নিলয়কে নিয়ে এসেছে এখানে। সার্বিক সহায়তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় টার্কিশ এয়ারলাইন্সের কর্মকর্তা এজাজ কাদরিকেও। এছাড়া ব্যয়বহুল এই অভিযানে সহযোগী স্পন্সর হয়ে আমাদের ভ্রমণকে ছন্দময় করেছে ইন্টারনেট। প্রতিষ্ঠানটির সিইও প্রদীপ ঢালি দাদা ও সিটিও মিঠু ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। খুব অল্প সময়ে আমাদের গাড়ি চলে এলো বন্দর এলাকায়। এখান থেকে কিছু দূর হেঁটে যেতে হবে ওশান ওয়াইড এক্সপেডিশনসের লাগেজ ড্রপ পয়েন্টে। আমাদের ব্যাগেজ ড্রপ যেখানে করতে হবে সেখানে চলে এসেছি। আর দেখুন এই লাইনে যত মানুষ দেখছেন, এই যে আগে পেছে, আপনারা সবাই কিন্তু অ্যান্টার্কটিকায় যাচ্ছেন। আর দেখুন অধিকাংশই বয়স্ক। আসলে বয়সের শেষ প্রান্তে এসে যখন হাতে অনেক টাকা থাকে তখনই সাধারণত এখানে যাওয়ার মতো প্ল্যান করেন মানুষেরা। অনেক টাকার বিষয়। ব্যাগগুলো বুঝিয়ে নিয়ে এই যে সব তোলা হচ্ছে এই কাভার্ড ভ্যানে। এরপর এটি নিয়ে যাওয়া হবে জাহাজে, নিয়ে যেয়ে রুমে রুমে দেওয়া হবে। একে একে সবাই আসছেন এবং চেক ইন করা হচ্ছে। চেক ইন করে লাগেজ ট্যাগ দেওয়া হচ্ছে। তারপরে আমরা হয়তো ফ্রি হয়ে যাব বিকেল 4টা পর্যন্ত। বিকেল 4টার সময় আমরা জাহাজে উঠে পড়ব। এখন সময় বেলা 11টা। জাহাজে উঠতে হবে বিকেল 4টার দিকে। হাতে আছে অনেক সময়, তাই বন্দরের আশপাশে বিক্ষিপ্ত পায়চারি করছি আমরা। এই দিনটির অপেক্ষায় গত কয়েক বছর ধরে একটা স্বপ্ন লালন করেছিলাম যে পৃথিবীর 7ম মহাদেশে যাব, অ্যান্টার্কটিকায় যাব। পৃথিবীতে যারাই ট্রাভেলার বলা যায় এবং রুচিশীল ট্রাভেলার বলা যায় এবং পাগলা ট্রাভেলার যারা, তাদের প্রত্যেকের জন্যই বলা যায় একেবারে স্বপ্নের মতো একটা গন্তব্য হচ্ছে অ্যান্টার্কটিকা। স্বপ্ন এই অর্থে যে আসলে চাইলেই যাওয়া যায় না, এটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তারপরে বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ভিসা পাওয়াটাও একটা জটিল ব্যাপার। তো সব মিলে এই যাত্রাটা একেবারেই সহজ না। আর আমি বিশেষভাবে ভাগ্যবান যে এখানে এই ট্যুরে যারা যাচ্ছে তারা সবাই কিন্তু অনেক বয়স্ক। তারা জীবনের শেষ সম্বলটুকু বা শেষ সঞ্চয় দিয়ে তারা কিন্তু এটা ঘুরে, কারণ এটা যেহেতু অনেক ব্যয়বহুল। তো সেই জায়গায় আমি এত কম বয়সে অ্যান্টার্কটিকায় যেতে পারতেছি। আসলে এর থেকে আমি রিয়েলাইজ যেটা করলাম যে তীব্র ইচ্ছা থাকলে আসলে মানুষ যে কোনো কিছুই করতে পারে, প্রয়োজন তীব্র ইচ্ছা। সব প্রস্তুতি সম্পন্ন। আমাদের জন্য অপেক্ষা করছে জাহাজ হন্ডিয়াস। বিকেলে আমরা উঠে যাব। লাগেজটাকে সব দিয়ে এসেছি। এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো নয়। আবেগতাড়িত হচ্ছি। একটা গরিব ফ্যামিলির ছেলে আমি, সত্যি সত্যি। আমার বাবা একজন স্কুল শিক্ষক। সেই আমি একটা গ্রাম, বগুড়ার আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ছেলে আমি। সেই গ্রামের একটা গরিব পরিবারের সন্তান। আমি যে অ্যান্টার্কটিকায় যেতে পারবো এটা একটা স্বপ্ন ছাড়ার কিছুই না। কিন্তু সেই স্বপ্ন এখন হাতের মুঠোয়। শেষ মুহূর্তে দুনিয়ার শেষ প্রান্তের শহরটা আরেকটু দেখে নিচ্ছিলাম। আসলেই নান্দনিক সৌন্দর্যের এক শহর এটি। আজকেও দেখলাম পর্যটকদের নিয়ে রাজপথে চলাচল করছে সিটি ট্রেন। এই ট্রেনটি গতকাল দেখিয়েছি আমি। উশুয়ার এই বাসগুলো চমৎকার, যদিও আমার ওঠার সুযোগ হয়নি। শহরের একটি ফাস্টফুডের দোকানে কিছু খাবার অর্ডার করলাম আমরা। চিকেন সাব স্যান্ডউইচ আর আমার পছন্দের এমপ্যানাদা। আর্জেন্টিনার যেখানেই যাবেন খাবারটা পাবেন ফ্রেশ। 4টা বাজার কিছু আগেই আমরা চলে এলাম বন্দরে। ততক্ষণে অভিযাত্রীদের অনেকেই বন্দরের গেটের সামনে লাইনে দাঁড়িয়েছেন। এখানে আমাদের কাগজপত্র, পাসপোর্ট সব কিছু চেক করা হবে। শুনেছি এক ধরনের ইমিগ্রেশনই হয়ে যায়, যেহেতু আমরা একটা মহাদেশে যাচ্ছি আর্জেন্টিনা থেকে। ইমিগ্রেশনের মতোই নাকি কার্যকলাপ, ভিতরে গেলে বুঝতে পারবো।
আমাদের পাসপোর্ট দেখা হলো, কাগজপত্র সব চেক করা হলো, বোর্ডিং পাস তারা দেখলেন, দেখে এখন বের হয়ে এলাম। এখন আমরা শিপের দিকে যাচ্ছি। উশুয়া শহরে এসেছি 2 দিন আগে। এই 2 দিন ধরে এই পোর্ট দেখছিলাম যে কবে সেই দিন আসবে, সেই দিনে এই পোর্টে আসব, এসে আমাদের জাহাজে উঠব। কিছু ভয় রয়েছে, কিছু টেনশন রয়েছে, কিছু আতঙ্ক রয়েছে, কিন্তু সেগুলো জলের মতো হয়ে গেছে, কোনো বিষয় না। বন্ধুরা, এই যে হন্ডিয়াস, এই জাহাজে আমরা অ্যান্টার্কটিকা ভ্রমণ করব। শুধু আমরাই নয়, খুব সম্ভবত এখানকার প্রত্যেকটি মানুষের জন্য এটি একটি বহুল আকাঙ্ক্ষিত অভিযাত্রা। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বোর্ডিং। এই যে হন্ডিয়াসে উঠছি, এক দারুণ মুহূর্ত, খুবই ভালো লাগছে। হ্যালো হ্যালো, চলে এলাম হন্ডিয়াসে। দেখুন সবাই একে একে তাদের স্বপ্নযাত্রায় সামিল হচ্ছেন, হন্ডিয়াসে উঠে আসছেন সব যাত্রীরা। এক্সপেডিশন টিমের সদস্যরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন অনবোর্ড অভিযাত্রীদের। We are from Bangladesh. From Bangladesh? All the way high in Bangladesh. Oh, you're Oh. just really quick in this thing. You're amazing. শুরুতেই আমরা চলে এলাম রিসেপশনে। এখানে এসে দেখা হলো জাহাজের হোটেল ম্যানেজার অ্যালবার্টের সাথে। তখনও জানতাম না, পরে তার সাথে আমাদের দারুণ বন্ধুত্ব হয়ে যাবে। অ্যালবার্ট আমাদের চেক ইনের জন্য নিযুক্ত কর্মকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। Niels, nice to meet Hello. you. Nice to meet you. Thank you. I can imagine that you just arrived today. And this is our dining room beside the reception. চেক ইন শেষে একজন ফিলিপিনো স্টাফকে আমাদের কেবিনে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হলো। And by the way, this is our deck 3. এটা এই জাহাজের 3 নম্বর ডেক। এখানেই আপনাদের কেবিন রয়েছে। এখান থেকে 24 ঘন্টা সুপেয় পানি নিতে পারবেন। আপনাদের রুমে প্রতিদিনের ব্যবহারের জন্য পানির বোতল দেওয়া আছে। দীর্ঘ এই করিডোরের শেষ প্রান্তে আমাদের কেবিন। এই 301 নম্বর কেবিনই আমাদের 20 দিনের ঠিকানা। Welcome on board. Thank you. এখানে 4টি বেড রয়েছে, পছন্দ মতো আপনারা বেছে নিতে পারেন। And by the way, sir, এই আইডি কার্ডের পেছনে ইন্টারনেট ভাউচার রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন আপনি 1.5 GB করে ইন্টারনেট পাবেন। এই জাহাজ ত্যাগ করার আগ পর্যন্ত এই সার্ভিস পাবেন। this one is a holder and this one a key card. দেখুন খুবই সুন্দর একটি রুম, 4 জন এখানে থাকবো। 2 পাশে আপার বেড, লোয়ার বেড করে 2টি করে রয়েছে, 2 4টি বেড রয়েছে। আমি আর নিলয় যেহেতু আগে এসে আমরা নিচের লোয়ার 2টি বেড নিয়েছি। লোয়ার বেড সবসময় সুবিধাজনক হয়ে থাকে। আর উপরের বেডে যারা থাকবেন তাদের জন্য এই যে ময়ের মতো দেয়া রয়েছে 2 পাশেই। আর প্রত্যেকটা বেডের সাথেই কিন্তু টাওয়েল সহ প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু দেওয়া রয়েছে। 4 জনের এই শেয়ারিং কেবিনটি আসলেই খুব সুন্দর। এই কেবিনের 2 পাশে 2টি পোর্টহোল রয়েছে। পোর্টহোল দিয়ে উশুয়া শহরের দৃশ্যটা দারুণ লাগলো। বন্ধুরা, আমাদের আরেকজন রুমমেট, তার নাম হচ্ছে টিও। তিনি অস্ট্রিয়া থেকে এসেছেন। তিনি বাংলাদেশ ঘুরেও এসেছেন, ঢাকায় গিয়েছেন, সিলেটে গিয়েছেন 10 বছর আগে। শুনে খুবই ভালো লাগলো। হ্যালো, থ্যাংক ইউ। টিও, বাংলাদেশি খাবার আপনার কাছে কেমন লেগেছে? In my opinion, it's better than the Indian food. আমার মতামত হলো বাংলাদেশি খাবার ভারতীয় খাবারের চেয়েও ভালো। দক্ষিণ এশিয়া ভ্রমণের সময় সেরা খাবারটি আমি বাংলাদেশেই খেয়েছি। থ্যাংক ইউ। নিলয় কুমার। এরই মাঝে নিলয় প্রবেশ করলো রুমে। তার সাথেও পরিচিত হলেন টিও। ও বাংলাদেশে গেছেন কিন্তু। Yeah, I've been to Bangladesh. You've been to Bangladesh? Yeah. এবার এলেন আমাদের চতুর্থ রুমমেট জেমস। তিনি আমেরিকান নাগরিক। সুমন। Shimon. ইয়েস। Okay. Niloy. One week. Yeah, we'll be good. We'll take some time. Which one? Where are you from?
এই কেবিনে টেলিফোন, রুম হিটার সব কিছুই আছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যাবিনেট আছে, যেখানে লকারের পাশাপাশি রয়েছে বিশেষ লাইফ জ্যাকেটও। বাইরেও রয়েছে সবার জন্য সাধারণ লাইফ জ্যাকেট। বাথরুমটা ছোট্ট হলেও বেশ পরিপাটি, সুন্দর। তারা অনেক কিছুই দিয়েছে, এর মধ্যে পানির বোতলটা আমার বেশ পছন্দ হয়েছে। সবাই দেখছি নিজ নিজ বোতলে নিজের নাম লিখে রাখছেন। প্রত্যেকটা কেবিনে স্পিকার রয়েছে, যার মাধ্যমে সব ধরনের ঘোষণা ও নির্দেশনা একযোগে সবার কাছে পৌঁছানো হয়। যা হোক, নিরাপত্তা নির্দেশনার জন্য আয়োজিত ব্রিফিংয়ে আমাদের ডাকা হলো। আইডি কার্ড স্ক্যান শেষে আমি প্রবেশ করলাম বিশাল লাউঞ্জে। বন্ধুরা, এখানে কুকিজ দেওয়া হয়েছে, ফ্রুটস দেওয়া হয়েছে, চা, কফি সব কিছু খাওয়ার ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরে ব্রিফিং শুরু হবে। একে একে সবাই আসছেন এখানে। বলে রাখি, এই জাহাজে 21টি দেশের 160 জন অভিযাত্রী রয়েছেন, আর এক্সপেডিশন টিম সহ জাহাজের স্টাফ রয়েছে মোট 70 জন। সব মিলিয়ে 230 জন মানুষ এখানে আমরা রয়েছি, যার মধ্যে বাংলাদেশি শুধু আমরা 2 জন। কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং শুরু হলো। কি করা যাবে, কি করা যাবে না, লাইফ জ্যাকেট কিভাবে পরতে হয়, জোডেকে কিভাবে উঠতে হয়, সবকিছুই দেখানো হলো। ব্রিফিং শেষ হওয়ার আগেই উশুয়ায় বন্দর থেকে যাত্রা শুরু করলো এমভি হন্ডিয়াস। আমি বাইরের দৃশ্য দেখতে একেবারে ছাদে চলে এলাম। ও, এই যে দেখুন উশুয়া শহর পেছনে ফেলে সামনে এগিয়ে চলেছে হন্ডিয়াস। দেখুন কি বড় একটি ক্রুজ শিপ এখানে দাঁড়িয়ে রয়েছে। এই শিপ হয়তো ছেড়ে যাবে অ্যান্টার্কটিকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে, সম্ভবত অ্যান্টার্কটিকাতেই যাবে। আর দেখুন উশুয়া শহর, সূর্যের আলো পড়েছে সাগরের জলের উপরে, আর ঠিক ওপারেই শহর। আর এ পাশে দেখুন বড় বড় শিপ এখানে নোঙর করা রয়েছে, এগুলো হয়তো অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই মুহূর্তটা কিন্তু দারুণ আমার কাছে। ও, এখন এখানে কেউ নেই। আর এখানে দেখুন ওশেন ওয়াইড এক্সপেডিশনস, এই কোম্পানির মাধ্যমেই কিন্তু আমরা অ্যান্টার্কটিকা ভ্রমণ করছি। আমাদের জাহাজটি চলছে বিগল চ্যানেলে। এই চ্যানেলটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। আমরা এগিয়ে যাচ্ছি আটলান্টিক মহাসাগরের দিকে। কেউ ইচ্ছে করলে ড্রেক প্যাসেজ পেরিয়ে সোজা অ্যান্টার্কটিকায় চলে যেতে পারেন। এই ট্রিপে খরচ কম, সময়ও কম লাগে। 12 দিনেই অভিযান সম্পন্ন করা যায়। কিন্তু আমরা উশুয়া থেকে রওনা দিয়ে ফকল্যান্ড হয়ে আটলান্টিকের গহীনের সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জ ঘুরে পৌঁছাবো অ্যান্টার্কটিক পেনিনসুলায়। এ যাত্রায় সময় লাগে 20 দিন, টাকাও লাগে বেশি, কিন্তু বিচিত্র অভিজ্ঞতায় অভিযানটা হয় পরিপূর্ণ। বাংলাদেশ থেকে এমন একটি অভিযানে এলে জনপ্রতি কমপক্ষে 20 লাখ টাকা করে খরচ হবে। আপনার অ্যান্টার্কটিকা ভ্রমণের স্বপ্ন পূরণে সহায়ক এবার বেঙ্গল ভিস্তা। ওশান ওয়াইড এক্সপেডিশনসের স্বীকৃত এজেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এই অভিযানের সবকিছু সম্পন্ন করব আমরা। ওশান ওয়াইডের ওয়েবসাইটে গিয়ে এবছরের নভেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত যে কোনো প্যাকেজ পছন্দ করুন। বাকি কাজটা করে দেব আমরা তথা বেঙ্গল ভিস্তা। আর হ্যাঁ, বেঙ্গল ভিস্তার মাধ্যমে বুকিং করলেও ওয়েবসাইটে উল্লেখিত দামের বাইরে 1 পয়সাও গুনতে হবে না। সবাই লাইফ জ্যাকেট পরে এখানে এসেছেন। এখানে একটা ট্রেনিং সেশন আছে, এটা কিভাবে ইউজ করতে হবে সেটা নিয়ে বুঝিয়ে দেওয়া হবে আর কি সবাইকে। দেখুন এরা যারা এসেছেন সবাই এটি নিয়ে এসেছেন রুম থেকে। প্রত্যেকের রুমেই এই লাইফ জ্যাকেট রয়েছে, 2টি করে রয়েছে। জাহাজের ডেক 5-এর সামনের অংশে দাঁড়িয়ে সবাইকে ব্রিফ করা হলো। প্রতিকূল পরিস্থিতিতে এটি কিভাবে ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেওয়া হলো। এবার এমভি হন্ডিয়াস জাহাজের ক্যাপ্টেন আর্নেস্টো বারিয়া ভার্গাসের পক্ষ থেকে পরিচিতি ব্রিফিং।
ক্যাপ্টেনের পক্ষ থেকে শ্যাম্পেন পরিবেশন করা হয়েছে প্রায় সবাইকে। So, exciting. Where are we going? ক্যাপ্টেন আর্নেস্টোর বক্তব্যের পর এক্সপেডিশন লিডার মার্সেলো কথা বলেন। তিনি এই অভিযানের রুট সম্পর্কে ধারণা দেন, পাশাপাশি পরিচয় করিয়ে দেন এক্সপেডিশন দলের সব সদস্যের সঙ্গে। ক্যাপ্টেন্স ব্রিফিং শেষে আমরা যখন আবারও জাহাজের ছাদে এলাম, চারপাশটা দারুণ লাগলো। বিগল চ্যানেল দিয়ে এগিয়ে চলেছে এমভি হন্ডিয়াস। এই জাহাজটি সাম্প্রতিক সময়ে বিশ্ব মিডিয়ায় আলোচনায় এসেছে হান্টা ভাইরাসের সংক্রমণের কারণে। গত 1 এপ্রিল এই জাহাজটি উশুয়া বন্দর ত্যাগ করার পর ভাইরাসটির উপসর্গ পরিলক্ষিত হয় 5-6 জনের শরীরে। কয়েকদিন পর 3 জনের মৃত্যু ঘটে। তাদের মধ্যে এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিক রয়েছেন। বাকিদের ইতোমধ্যেই জাহাজ থেকে নামিয়ে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর জাহাজটি ভাইরাস মুক্ত করতে চলে গেছে নেদারল্যান্ডসে। পুরো বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই জাহাজে আমাদের অ্যান্টার্কটিকা অভিযান শুরু হয়েছিল এবছরের 28 জানুয়ারি আর শেষ হয় 16 ফেব্রুয়ারি। তার মানে আমরা জাহাজ থেকে নেমে আসার 1.5 মাসেরও বেশি সময় পরে সংক্রমণ পরিলক্ষিত হয়। এ কারণে আমরা কোনো ধরনের ঝুঁকির মধ্যেই নেই। ধারণা করা হচ্ছে দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে ভ্রমণের সময় হান্টা ভাইরাসবাহী ইঁদুর জাতীয় প্রাণীর সঙ্গে সান্নিধ্য ঘটে পর্যটকদের। এরপরই তারা সংক্রমিত হন এবং পরে ভাইরাসটি নিয়েই জাহাজে উঠেছিলেন তারা। বিগল চ্যানেলটা আমরা পাড়ি দিচ্ছি এবং দুই পাশে আমরা চিলি এবং আর্জেন্টিনার ল্যান্ডস্কেপ, সুউচ্চ পর্বত এবং অসাধারণ একটা প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি। সব মিলে অসাধারণ লাগছে। আমাদের পরবর্তী গন্তব্য ফকল্যান্ড আইল্যান্ডে। আমরা আটলান্টিক পাড়ি দিয়ে সেই ফকল্যান্ডে যাব, আটলান্টিকের একটা আইল্যান্ড। সন্ধ্যা 7:30 বেজে গেছে, অথচ আলোকময় চারপাশ। এ সময় মাইকে অ্যানাউন্স করা হলো ডিনারের সময় হয়ে গেছে। তাই ছাদ থেকে নেমে আসছি আমরা। এটা হচ্ছে লাইফ বোট। বিপদে আপদে এটাতে করে উদ্ধার করা হয় যাত্রীদের। দেখুন, এটা খুবই চমৎকার একটি বোট। যে কোনো আবহাওয়ায় এটি নিরাপদভাবে চলতে পারে। বিশেষ করে উদ্ধার কাজে, যখন জাহাজ কোনো কারণে ঝড়ের কবলে পড়ে বা কোনো কারণে ডুবে যায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু এটাই যাত্রীদের উদ্ধারে কাজে লাগে। বিশাল ক্যান্টিনে প্রবেশের সময় হোটেল ম্যানেজার অ্যালবার্ট বললেন, 2 পাশে সমান খাবার আছে, আপনারা যে পাশে খুশি যেতে পারেন। অনেক খাবার রয়েছে এখানে, যে যার মতো খেয়ে নিচ্ছেন। আমি একটু পরে নেব, নিলে অলরেডি নিয়ে ফেলেছে খাবার। অভিযাত্রীরা পছন্দ মতো খাবার প্লেটে উঠিয়ে নিচ্ছেন। এখানে 3 বেলায় বুফে খাবারের ব্যবস্থা রয়েছে। আগেই জেনে এসেছি এই জাহাজের মানসম্পন্ন খাবারের ভেরিয়েশন আর পর্যাপ্ততার কথা। এখানে বিফ ঝলসিয়ে এনে তা কেটে কেটে রাখা হচ্ছে। আমার মনে হলো এটি খেতে মজার হবে। অনেক খাবার নিয়েছি, এর মধ্যে বিফ স্টেকটা বেশ ভালো লাগছে। সাথে প্লেন রাইসও নিয়েছি, সবটা বেশ ভালো। আর এখানে একটা বেকড পটেটো, এটাও খুব টেস্টি। খাওয়া দাওয়ার মাঝেই ঘটে গেল এক দারুণ ব্যাপার। খুবই অদ্ভুত লাগলো আমার কাছে যে তারা দেখেছে আজকে একজনের জন্মদিন, তার জন্য একেবারে কেক নিয়ে এসেছেন। কেক নিয়ে এসে দারুণভাবে সেলিব্রেট করলেন। এটা দারুণ একটা ব্যাপার, খুবই ভালো লাগলো এটা দেখে।
ডিনার শেষে আবারও জাহাজের একেবারে উপরে উঠে এলাম। রাত 8টা বাজে, কিন্তু তখনও অনেক আলো চারপাশে। বিগল চ্যানেলের তীরবর্তী জনমানবহীন পাহাড়গুলো বেশ মায়াবী লাগছে। কিছু দূর পর পর এখানে লাইট হাউস দেখতে পাচ্ছি। সূর্যরাজের বিদায়ের মুহূর্তে প্রকৃতিও শান্তস্নিগ্ধ রূপ ধারণ করেছে। পাখিরা ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এই অপূর্ব মুহূর্ত কে মিস করতে চায়? এরই মাঝে একদল ডলফিন শুরু করলো লাফালাফি। তারা যেন আমাদের খুশি করতেই হাজির হয়েছে জাহাজের কাছে। পড়ন্ত বেলায় অ্যালবাট্রস পাখিরা ওড়াউড়ি শুরু করলো। জীবনে প্রথম অ্যালবাট্রস দেখে ছোটবেলায় পড়া সেই অ্যানশিয়েন্ট মেরিনার গল্পের কথাই মনে পড়ে গেল। উপকারী অ্যালবাট্রসকে অকারণে তীর নিক্ষেপ করে হত্যা করেছিলেন বৃদ্ধ নাবিক। এরপর ওই জাহাজে যে অভিশাপ নেমে আসে, সেই কাহিনী নিশ্চয়ই কারো ভোলার নয়। সূর্য অস্ত যাওয়ার পর অদ্ভুত রং ধারণ করলো আটলান্টিকের আকাশ। বিগল চ্যানেল পেরিয়ে সবে আটলান্টিকে প্রবেশ করেছি। এই সময়ের এই অপার্থিব রূপ দেহমনে অদ্ভুত এক মুগ্ধতা ছড়ালো। বন্ধুরা, উত্তাল আটলান্টিকে ভেসে কিভাবে আমরা ফকল্যান্ড আইল্যান্ডে পৌঁছালাম সেই গল্পই শোনাবো পরের পর্বে। দুটি দ্বীপ ঘুরে দেখাবো পেঙ্গুইন আর অ্যালবাট্রসদের কলোনি।